হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জেই সিভিল প্রিপারেশন ক্লাস। আজকে আমরা 2016 পিএসসির 42 নম্বর কোশ্চেন থেকে 50 নম্বর কোশ্চেন পর্যন্ত আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা এর আগে দেখেছো যে আমরা প্রত্যেকটা ক্লাসে 10টা করে কোশ্চেন নিয়ে আলোচনা করি যখন আমরা পিএসসির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তোমাদের সাথে আলোচনা করি। কিন্তু পার্টিকুলার আজকের ক্লাসে 9টা করে কোশ্চেন আলোচনা করব পার্টিকুলার আজকের ক্লাসের জন্য, কারণ 41 নম্বর যে কোশ্চেনটা ছিল সেই 41 নম্বর কোশ্চেনটা স্ট্যাটিক ডিটারমিনেসি এবং ইনডিটারমিনেসি ছিল। যদি ওটা 41 থেকে 50 অবধি কোশ্চেন একই ক্লাসে আমরা আলোচনা করতাম তাহলে আমাদের অনেক লেন্দি ক্লাস হয়ে যেত, ঠিক আছে। সেই কারণে কোশ্চেন নম্বর 41 আমি ঠিক আগের আমার ভিডিওতে আমি আলোচনা করে দিয়েছি। তোমরা যারা দেখোনি এখনও পর্যন্ত 41 নম্বর ক্লাসটা দেখে নাও, কোশ্চেনের ক্লাসটা, ওটা খুব ইম্পর্টেন্ট ক্লাস, ঠিক আছে। আর আজকে 42 থেকে 50 অবধি কোশ্চেন একটু ধৈর্য ধরে না কেটে কেটে ভালো করে দেখো। 100% প্রত্যেকটা কোশ্চেন বুঝতে পারবে এবং এর এফেক্ট পরীক্ষার হলে তোমরা পাবে, ঠিক আছে। দেখো 42 নম্বর কোশ্চেনটা কি বলেছে। 42 নম্বর কোশ্চেনে বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং টাইপ অফ রিবেটেড জয়েন্ট ইজ ফ্রি ফ্রম বেন্ডিং স্ট্রেস। তার মানে কোন টাইপ অফ রিবেটেড জয়েন্টে বেন্ডিং স্ট্রেস অ্যাক্ট হচ্ছে না, ঠিক আছে। তো আমাদের এখানে দেখো এটা জাস্ট ইনফরমেটিভ কোশ্চেন। টাইপ অফ রিবেটেড জয়েন্ট এবং টাইপ অফ রিবেটেড জয়েন্টের প্রপার্টি যদি আমরা জানি তাহলে এই পার্টিকুলার কোশ্চেনটার অ্যান্সার করা যায়। এবং এই কোশ্চেনটা আগেও, এটা তো 2016 কোশ্চেন সলভ করাচ্ছি, এর আগেও পিএসসি পরীক্ষাতে এবং এসএসসি বোথ পরীক্ষাতে এই পার্টিকুলার কোশ্চেনটা কিন্তু এসেছে, ঠিক আছে। তো দেখো এখানে চারটে কী অপশান দিয়েছে রিবেটেড জয়েন্টের। অপশান এতে বলেছে ল্যাপ জয়েন্ট। তার মানে ল্যাপ জয়েন্ট যদি করি সেটা কি ফ্রি ফ্রম বেন্ডিং স্ট্রেস। 2 নম্বর অপশন বা বি অপশন কি বলেছে, ডাবল বাট জয়েন্ট। ডাবল বাট জয়েন্ট উইথ সিঙ্গেল কভার প্লেট, ঠিক আছে। অপশান সিতে বলেছে বাট জয়েন্ট উইথ ডবল কভার প্লেট, ঠিক আছে। অপশান ডিতে বলেছে সিঙ্গেল বাট জয়েন্ট। তো পার্টিকুলার এই কোশ্চেনটার অ্যান্সার করানোর আগে বা অ্যান্সার বলার আগে আমি তোমাদের কতগুলো ডায়াগ্রাম আমি তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই। দেখো ল্যাপ জয়েন্ট কাকে বলে। ল্যাপ জয়েন্ট কাকে বলে, সিঙ্গেল কভার বাট জয়েন্ট এবং ডাবল কভার বাট জয়েন্ট আগে আমরা দেখি কাকে বলে। ল্যাপ জয়েন্ট কিছুই না, একটা প্লেট রাখলাম, ঠিক তার উপর আরেকটা প্লেট রাখলাম। প্রথম প্লেটটাও হবে মেন প্লেট এবং দ্বিতীয় প্লেটটাও হবে মেন প্লেট। একটা মেন প্লেটের ওপর আরেকটা মেন প্লেট রেখে যদি তাদের রিবেটের সাহায্যে জয়েন্ট করে দিই সেই টাইপ অফ জয়েন্টকে বলা হয় ল্যাপ জয়েন্ট, ঠিক আছে। দেখো এখানে তাই করেছি, এটা আমার 1 নম্বর মেন প্লেট, এটা আমার 1 নম্বর মেন প্লেট, ঠিক আছে। এই মেন প্লেটের ঠিক ওপরে আমি আরেকটা মেন প্লেট রাখছি, এটা আমার 2 নম্বর মেন প্লেট, 2 নম্বর মেন প্লেট। এই দুটো মেন প্লেটকে একটার উপরে আরেকটাকে রাখলাম এবং এদের রিবেটের সাহায্যে আমি জয়েন্ট করে দিলাম। এই ধরনের জয়েন্টকে বলা হয় ল্যাপ জয়েন্ট, ঠিক আছে। এটা হচ্ছে প্ল্যানের ছবি, এটা ল্যাপ জয়েন্টের প্ল্যানের ছবি। এবার এলিভেশনে এটাকে দেখতে কীরকম লাগবে, এবার এলিভেশনের ছবিটাও আমরা দেখি। দেখো এর এলিভেশনের ডায়াগ্রামটা এরকম মনে হবে। এটা আমার 1 নম্বর মেন প্লেট, এটা আমার 1 নম্বর মেন প্লেট, এর ওপর আমি আমার 2 নম্বর মেন প্লেটকে রাখলাম, ঠিক আছে। তো এবং এদের এরপর রিভেটের সাহায্যে আমি জয়েন্ট করে দিলাম। এটা হচ্ছে আমার ল্যাপ জয়েন্টের ডায়াগ্রাম। এবার আমরা আসবো বাট জয়েন্ট। বাট জয়েন্ট হচ্ছে ল্যাপ জয়েন্টের থেকে একটু আলাদা। ল্যাপ জয়েন্টে আমরা একটা মেন প্লেটের ওপর আরেকটা মেন প্লেট রেখে এদের রিবেটের সাহায্যে জয়েন্ট করি। এবার বাট জয়েন্টে দুটো মেন প্লেটকে আমরা ফেস টু ফেস রাখি, ঠিক আছে। দুটো মেন প্লেটকে ফেস টু ফেস রাখলাম এবং তার ওপর আরেকটা কানেক্টিং প্লেট রাখা হয়। এবার কানেক্টিং প্লেট রেখে তাদের তারপর রিবেটের সাহায্যে জয়েন্ট করে দেওয়া হয়। এই ধরনের জাংশনকে বা এই ধরনের জয়েন্টকে আমরা বলি বাট জয়েন্ট। যদি বাট জয়েন্ট আবার 2 রকমের হয়, আমরা অপশানেও দেখেছি, একটা সিঙ্গেল কভার বাট জয়েন্ট, একটা ডাবল কভার বাট জয়েন্ট। দুটো মেন প্লেটের এক সাইডে যদি কভার প্লেট রেখে জয়েন্ট করা হয় তাকে বলা হয় সিঙ্গেল কভার বাট জয়েন্ট। আর
দুটো মেন প্লেটের দুদিকে দুটো কভার প্লেট রেখে যদি জয়েন্ট করা হয় তাকে বলা হয় ডবল কভার বাট জয়েন্ট। এই দেখো একটা ডায়াগ্রামের সাহায্যে তোমাদের এখানে বোঝাই। এটা আমার একটা মেন প্লেট, এটা আমার হচ্ছে একটা মেন প্লেট, এটা 1 নম্বর মেন প্লেট, আর এটা আমার 2 নম্বর মেন প্লেট, এটা আমার 2 নম্বর মেন প্লেট। এই দুটো মেন প্লেটকে আমি ফেস টু ফেস রাখলাম, ঠিক আছে। এই দেখো এটা আমার 1 নম্বর মেন প্লেট এবং 2 নম্বর মেন প্লেট, এদের ফেস টু ফেস রাখলে কানেকশানটা এরকম দেখাবে। এটা আমার 1 নম্বর মেন প্লেট এবং এটা আমার আরেকটা মেন প্লেট, এটা আরেকটা মেন প্লেট। এই দুটো মেন প্লেটকে আমি ফেস টু ফেস রাখলাম, ঠিক আছে। এই দুটো মেন প্লেটকে ফেস টু ফেস রেখে এদের ওপর একটা থার্ড প্লেট রাখলাম। এটা ধরো আমার সেই থার্ড প্লেটটা, এটা কভার প্লেট, এটা আমার কভার প্লেট। এই কভার প্লেটটাকে এদের ওপর রেখে এদের রিবেটের সাহায্যে এই কভার প্লেটটাকে যদি এদের উপর রাখি তাহলে এর বা থার্ড প্লেট যেটাকে আমি বললাম 3 নম্বর প্লেট, এটা কভার প্লেট বা 3 নম্বর প্লেট, 3 নম্বর প্লেট। এই ভাবে যদি 3টে প্লেটকে অ্যারেঞ্জমেন্ট করে রিবেটের সাহায্যে জয়েন্ট করে দিই এদের তখন বলবো সিঙ্গেল কভার বাট জয়েন্ট, ঠিক আছে। আরেকটা রয়েছে, আরেকটা টাইপ অফ বাট জয়েন্ট হচ্ছে ডাবল কভার বাট জয়েন্ট। ডাবল কভার বাট জয়েন্ট কি? সিঙ্গেল কভার বাট জয়েন্টে আমি কভার প্লেট এই ওয়ান সাইড রেখেছিলাম, আর ডাবল কভার বাট জয়েন্টে আমাদের এখানেও আরেকটা কভার প্লেট রাখতে হবে এই কানেকশানের নিচের দিকে। এ দেখো কানেকশানের নিচের দিকে, এটা একটা ডায়াগ্রামের সাহায্যে এটা তোমাদের বলে দিই। কানেকশানের নিচের দিকে যদি আমরা আরেকটা কভার প্লেট রাখি, এটা ধরো কানেকশানের নিচের দিকে আরেকটা কভার প্লেট দিলাম, ঠিক আছে। এই কভার প্লেট দিয়ে টোটালটাকে আমরা রিবেটের সাহায্যে জয়েন্ট করলাম, টোটালটাকে আমরা এই রিবেটের সাহায্যে জয়েন্ট করলাম। এটা দিলাম আমার 3 নম্বর কভার প্লেট, আর এটা দিলাম আরেকটা যেটাকে আমি 4 নম্বর প্লেট দিয়ে এখানে লিখছি, এটা আমার 4 নম্বর প্লেট। এইভাবে অ্যারেঞ্জমেন্টটা করে আমি রিবেটের সাহায্যে এদের জয়েন্ট করলাম। তো এই স্ট্রাকচারকে বলবো আমরা ডাবল কভার বাট জয়েন্ট, কারণ দুটো মেন প্লেটের ওপরেও একটা কভার প্লেট দেওয়া হয়েছে, নিচেও একটা কভার প্লেট দেওয়া হয়েছে। তো দেখো এগুলোর আমি আরেকটা তোমাদের ডায়াগ্রাম দেখাচ্ছি, সিঙ্গেল কভার বাট জয়েন্ট আর ডাবল কভার বাট জয়েন্টের মধ্যে মেন ডিফারেন্স কী। এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি যে এটা 1 নম্বর প্লেট, এই 1 নম্বর প্লেটটা আমার একটা মেন প্লেট, এটা আমার 2 নম্বর প্লেট, 2 নম্বর প্লেটটা অ্যানাদার মেন প্লেট। এদের ফেস টু ফেস কানেকশন করা হয়েছে, এদের ফেস টু ফেস কানেকশন করা হয়েছে এবং ফেস টু ফেস কানেকশন করার পর 3 নম্বর একটা প্লেট এদের কভার প্লেট হিসাবে এদের ওপরে রেখে এদের রিবেটের সাহায্যে আমরা জয়েন্ট করে দিয়েছি। তো এই ধরনের জয়েন্টকে আমি বলছি বাট জয়েন্ট উইথ সিঙ্গেল কভার প্লেট, ঠিক আছে। আর বাট জয়েন্ট উইথ ডবল কভার প্লেট কি? দেখো এটা তো আমি বলেইছি অলরেডি, এতটুকুন হচ্ছে সিঙ্গেল কভার প্লেট, ঠিক আছে, যেহেতু একদিকে কভার প্লেট আর নিচের দিকে আরেকটা কভার প্লেট দিয়ে জয়েন্ট করলাম পার্টিকুলার এই ফিগারে, যেটা এখানে আমরা করেছি। এই 4 নম্বর প্লেটটা যেরকম দিয়েছি ঠিক সেই মেকানিজমে এখানে আরেকটা কভার প্লেট দিয়ে টোটালটাকে আমি জয়েন্ট করলাম। এই ধরনের জয়েন্টকে বলা হয় বাট জয়েন্ট উইথ ডবল কভার প্লেট, ঠিক আছে। এই বাট জয়েন্ট উইথ ডবল কভার প্লেট এর একটা প্রপার্টি রয়েছে, যদি আমরা কোনো স্টিল স্ট্রাকচার বাট জয়েন্ট উইথ ডবল কভার প্লেটে ইউজ করি বা বাট জয়েন্ট উইথ ডবল কভার প্লেটের সাহায্যে কোনো স্ট্রাকচার আমরা তৈরি করি, সেটা বেন্ডিং স্ট্রেস ফ্রি হয়, তার মধ্যে কোনো বেন্ডিং স্ট্রেস আসে না, ঠিক আছে। তাহলে দেখো আমাদের পার্টিকুলার অপশানটা কিন্তু হয়ে গেছে। কোশ্চেনে কি বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং টাইপ অফ রিবেটেড জয়েন্ট ইজ ফ্রি ফ্রম বেন্ডিং স্ট্রেস। তাহলে আমাদের অপশান কোনটা হবে? বাট জয়েন্ট উইথ ডবল কভার প্লেট। অপশান হবে আমাদের সি, অপশান হলো আমাদের সি, বাট জয়েন্ট উইথ ডবল কভার প্লেট। আমরা আমাদের অপশান সি লিখে দিলাম, অপশান সি, ঠিক আছে। পার্টিকুলার এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে আমাদের সি। দেখো এরপর আমরা আসছি কোশ্চেন নাম্বার 43। কোশ্চেন নাম্বার 43তে বলেছে দ্য ম্যাক্সিমাম স্লেন্ডারনেস রেশিও, ঠিক আছে। ম্যাক্সিমাম স্লেন্ডারনেস রেশিও আমাদের বের করতে বলেছে। স্লেন্ডারনেস রেশিওকে আমরা স্লেন্ডারনেস রেশিও এস আর দ্বারা ডিনোট করি। তো আমাদের জানতে হবে যে স্লেন্ডারনেস রেশিও কাকে বলে। স্লেন্ডারনেস রেশিওই জানলাম না তাহলে কিন্তু এই পার্টিকুলার কোশ্চেনের উত্তর করা যাবে না। দ্য ম্যাক্সিমাম স্লেন্ডারনেস রেশিও অফ এ কম্প্রেশন মেম্বার, ঠিক আছে।
তার মানে কম্প্রেশন মেম্বার মানে যদি কোনো মেম্বারের উপর ফোর্স অ্যাক্ট হয়, ফোর্স আমাদের সাধারণত কী কী রয়েছে, ডেড লোড, লাইভ লোড, ঠিক আছে, সিসমিক লোড, উইন্ড লোড, তারপরে প্রি স্ট্রেস, হ্যাঁ, এই বিভিন্ন টাইপ অফ লোড বা এদের বিভিন্ন বিভিন্ন কম্বিনেশন অফ লোড হয়, যেগুলো আমাদের স্টিলের কোড IS 800 খুব ক্লিয়ারলি করে কোডে বলে দিয়েছে যে আমাদের কি কি লোডের কন্ডিশন আমাদের মেম্বারের উপর অ্যাক্ট হতে পারে, এবং পার্টিকুলার ওই যদি লোড কম্বিনেশন অ্যাক্ট হয় তবে সেই মেম্বারে টেনশন হলে, ঠিক আছে, বা সেই পার্টিকুলার মেম্বারে টেনসাইল স্ট্রেস যদি জেনারেট হয় তবে তার স্লেন্ডারনেস রেশিও কত হবে, বা যদি কম্প্রেসিভ হয় তবে কম্প্রেসিভের স্লেন্ডারনেস রেশিও কত হবে। তো এখানে আমাদের বলেছে যে কম্প্রেশন মেম্বার বা কম্প্রেসিভ ফোর্স অ্যাক্ট হচ্ছে ক্যারিং বোথ ডেড লোড অ্যান্ড লাইভ লোড। তার মানে হচ্ছে কোনো একটা পার্টিকুলার মেম্বারের ওপর ডেড লোড এবং লাইভ লোডের কম্বিনেশন অ্যাক্ট হচ্ছে, ঠিক আছে, এর ফলে পার্টিকুলার সেই মেম্বারটি কম্প্রেসিভ স্ট্রেস তার মধ্যে জেনারেট হচ্ছে, সেই জন্যই কিন্তু সেটাকে কম্প্রেশন মেম্বার বলা হয়েছে, যেহেতু এর মধ্যে কম্প্রেসিভ স্ট্রেস জেনারেট হচ্ছে। এর মধ্যে টেনসাইল স্ট্রেসও জেনারেট হতো, তখন আমরা একে টেনসাইল মেম্বার হিসাবে বলতাম। তো এরকমভাবে কম্প্রেসিভ ফোর্স জেনারেট হচ্ছে, এবং কম্প্রেসিভ ফোর্স জেনারেট হওয়ার জন্য এর স্লেন্ডারনেস রেশিও কত। তো দেখো আমাদের IS 800 একটা চার্ট বলে দিয়েছে, আমি আগে তোমাদের টোটাল চার্টটা দেখাই। এটা আমাদের IS 800 কোড স্টিল ডিজাইনের, তোমরা পেয়ে যাবে, এটা স্টিলের কোডে পেয়ে যাবে, পেজ 20-তে এটা পাবে, ঠিক আছে। স্টিল 800 যেটা আমাদের কোড রয়েছে স্টিল ডিজাইনের, সেখানে 3.8 নম্বর ক্লস, আমাদের 3.8 নম্বর ক্লস এখানেই বলেছে যে ম্যাক্সিমাম এফেক্টিভ স্লেন্ডারনেস রেশিও, ঠিক আছে। তো দেখো এখানে কতগুলো ম্যাক্সিমাম এফেক্টিভ স্লেন্ডারনেস রেশিও বলে এখানে টোটাল 6টা ভ্যালু দিয়েছে, 180, 180, 250, 300, 350 আর 400, এই 6টা ভ্যালু দিয়েছে। এবং এই 6টা ভ্যালু কেন জেনারেট হচ্ছে, এই 6টা ভ্যালু তো অ্যাকচুয়ালি স্লেন্ডারনেস রেশিওর ভ্যালু। এখানে দেখো লেখা আছে ম্যাক্সিমাম এফেক্টিভ স্লেন্ডারনেস রেশিও। ম্যাক্সিমাম এফেক্টিভ স্লেন্ডারনেস রেশিওকে এভাবে দিয়েছে এখানে K/L ডিভাইডেড বাই R। আমরা স্লেন্ডারনেস রেশিও কী জিনিস সেটা নিয়ে আগে বলছি, আগে চার্টটা আগে দেখিয়ে নিই। তো ম্যাক্সিমাম স্লেন্ডারনেস রেশিওর ভ্যালুগুলো দেওয়া রয়েছে 180, 180, 250, 300, 350 এবং 400। এই স্লেন্ডারনেস রেশিও এলো কেন, তার কতগুলো ক্লজ দেওয়া রয়েছে। যেমন প্রথমটাতেই আমরা দেখতে পাচ্ছি এ মেম্বার ক্যারিং কম্প্রেসিভ লোড, তার মানে একটা মেম্বারের উপর কম্প্রেসিভ লোড অ্যাক্ট হচ্ছে রেজাল্টিং ফ্রম ডেড লোড এবং ইম্পোস্ট লোড, ঠিক আছে। কোনো একটা পার্টিকুলার মেম্বারের উপর ডেড লোড এবং ইম্পোস্ট লোড অ্যাক্ট হচ্ছে, এবং এই ডেড লোড এবং ইম্পোস্ট লোড অ্যাক্ট হওয়ার ফলে সেই পার্টিকুলার মেম্বারের মধ্যে কম্প্রেসিভ স্ট্রেস জেনারেট হচ্ছে। তো কম্প্রেসিভ স্ট্রেস জেনারেট হচ্ছে, সেই জন্য পার্টিকুলার মেম্বারকে আমরা কম্প্রেশন মেম্বার বা কম্প্রেসিভ লোড এভাবে আমরা ডিনোট করেছি, ঠিক আছে। এই যে কম্প্রেশন মেম্বার, এ মেম্বার ক্যারিং কম্প্রেসিভ লোড, এরকমভাবে না বলে একে কম্প্রেসিভ মেম্বারও আমাদের কোশ্চেনে দেওয়া থাকতে পারে, ঠিক আছে। যেমন এই 43 নম্বর কোশ্চেনে কিন্তু কম্প্রেসিভ মেম্বারই ডাইরেক্ট বলে দিয়েছে। তো 43 নম্বর কোশ্চেন আমরা দেখলাম দ্য ম্যাক্সিমাম স্লেন্ডারনেস রেশিও অফ এ কম্প্রেশন মেম্বার ক্যারিং বোথ ডেড লোড অ্যান্ড লাইভ লোড। তো লাইভ লোডকে ইম্পোজড লোডও বলা হয়, ঠিক আছে। তো এই সিরিয়াল নাম্বার 1 হচ্ছে আমাদের 43 নম্বর কোশ্চেনটা, কিন্তু সিরিয়াল নাম্বার 1-এর তাই এটার মূল অ্যান্সার হয়ে গেল। যে তাহলে এখানে কি লিখেছে, এ মেম্বার ক্যারিং কম্প্রেসিভ লোড রেজাল্টিং ফ্রম ডেড লোড অ্যান্ড ইম্পোজড লোড। ইম্পোজড লোড মানেই আমাদের লাইভ লোড। তবে এই ধরনের কন্ডিশন থাকলে এর স্লেন্ডারনেস রেশিও কত হবে, এর স্লেন্ডারনেস রেশিও হবে 180। তো দেখো আমরা 43 নম্বর কোশ্চেনে চলে যাই। কোশ্চেনে কি বলেছে, দ্য ম্যাক্সিমাম স্লেন্ডারনেস রেশিও অফ এ কম্প্রেশন মেম্বার, ঠিক আছে, ক্যারিং বোথ ডেড লোড অ্যান্ড লাইভ লোড। লাইভ লোড এবং ইম্পোস্ট লোড আমাদের সেম। তো এটার আমাদের অ্যান্সার কত হবে, আমাদের অ্যান্সার হবে অপশান এ 180। তো আমাদের পার্টিকুলার এই কোশ্চেনের অ্যান্সার হবে এ, এই কোশ্চেনের অ্যান্সার হবে এ। দেখো আমাদের তো শুধুমাত্র সবসময় আমরা দেখলাম টোটাল 6টা কন্ডিশন স্টিল ডিজাইনের এই চার্টে বলেছে, আরেকটা কন্ডিশন রয়েছে।
টোটাল স্লেন্ডারনেস রেশিওর 7টা কন্ডিশন রয়েছে। তো আমরা একে একে তোমাদের সঙ্গে 7টা কন্ডিশন নিয়েই আলোচনা করে দিচ্ছি। বিভিন্নভাবে তো কোশ্চেন আসে, শুধুমাত্র এই কম্প্রেশন মেম্বার দিয়েই যে কোশ্চেন আসবে তার তো কোনো মানে নেই, যে কম্প্রেশন মেম্বারের মধ্যে ডেড লোড এবং লাইভ লোডের কম্বিনেশন অ্যাক্ট হচ্ছে, ঠিক আছে, ফলে তার স্লেন্ডারনেস রেশিও কত। তো আমরা প্রিভিয়াস পিএসসি ইয়ারেও দেখেছি, এটা ঘুরিয়ে ফিরিয়ে প্রত্যেকবারই কিন্তু এই কোশ্চেনটা দেয়। তো দেখো প্রথমে আমরা দেখি, এটা আমি আমার মতন আমার ভাষায় শর্ট করে তোমাদের নোট করে দিচ্ছি, ঠিক আছে, এভাবে মনে রাখবে, একদম পরীক্ষার হল অবধি মনে রাখতে পারবে, কারণ এত আইএস কোডের ভাষা কিন্তু মনে রাখা সম্ভব নয়, এই 6টা ভাষা কিন্তু মনে রাখা সম্ভব নয়। আমি মনে রাখার জন্য শর্টে এটা তোমাদের বলে দিচ্ছি। দেখো স্লেন্ডারনেস রেশিও কি আমরা জানি, আমরা অলরেডি জানি, বা স্টিল ডিজাইনের কোডে যখন পড়িয়েছি, বা স্টিল ডিজাইনের নিউমেরিক্যাল করিয়েছি, বা স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল, সবসময় আমি দেখিয়েছি স্লেন্ডারনেস রেশিওর প্রবলেম আমাদের আসে। তো স্লেন্ডারনেস রেশিও কি? স্লেন্ডারনেস রেশিও হচ্ছে আমাদের এফেক্টিভ লেন্থ আর লিস্ট রেডিয়াস অফ জাইরেশন এদের অনুপাত। তো স্লেন্ডারনেস রেশিও হচ্ছে এফেক্টিভ লেন্থ অ্যান্ড লিস্ট রেডিয়াস অফ জাইরেশন এদের অনুপাত বা রেশিও। দ্য রেশিও বিটুইন দ্য effective length and least radius of gyration is defined as slenderness ratio। দেখো স্লেন্ডারনেস রেশিওকে আমি এখানে লিখলাম এল এফেক্টিভ, ঠিক আছে। আবার আইএস 800 কিন্তু একে কে ইন্টু এল দিয়ে ডিনোট করেছে, কে ইন্টু এল। এখানে দেখো স্লেন্ডারনেস রেশিওকে আইএস 800 কে ইন্টু এল দিয়ে ডিনোট করেছে, এখানেও তাই, কে ইন্টু এল ডিভাইডেড বাই আর। অ্যাকচুয়ালি কে এর ভ্যালু হচ্ছে এন্ড কন্ডিশন, কোনো কলামের এন্ড কন্ডিশনের উপর ডিপেন্ড করে আমাদের কে এর ভ্যালু ডিপেন্ড করে, ঠিক আছে। তো আমরা একে কে ইন্টু এলও লিখতে পারি, কে ইন্টু এল, অথবা আমরা এল এফেক্টিভও লিখতে পারি, দুটোই একই ব্যাপার। এল এফেক্টিভ বাই লিস্ট রেডিয়াস অফ জাইরেশন এদের অনুপাতকে বলা হয় স্লেন্ডারনেস রেশিও। এবার দেখো অপশান এ, অপশান এতে আমি কি দেখিয়েছি, যদি কোনো একটা মেম্বারের উপর ডেড লোড আর ইম্পোস্ট লোড বা লাইভ লোড, ঠিক আছে, ইম্পোস্ট লোডকে আবার লাইভ লোডও বলা হয়, ইম্পোস্ট লোডকে লাইভ লোডও বলা হয়, ঠিক আছে। কোনো একটা পার্টিকুলার মেম্বারের উপর ডেড লোড এবং লাইভ লোড যদি অ্যাক্ট হয়, এবং সেই পার্টিকুলার মেম্বারটা যদি কম্প্রেসিভ নেচারের স্ট্রেস তার মধ্যে জেনারেট হয়, তো তাকে আমরা কোশ্চেনে আমাদের কম্প্রেশন লোডও দেওয়া থাকতে পারে, ঠিক আছে, বা কম্প্রেসিভ মেম্বার, এই দুভাবেই কিন্তু পরীক্ষার কোশ্চেনে আমাদের দেওয়া থাকে। তো তার স্লেন্ডারনেস রেশিও কত হবে? তো পার্টিকুলার এই কন্ডিশন থাকলে তার স্লেন্ডারনেস রেশিও হবে 180। এবার আসছে আমাদের 2 নম্বর পয়েন্টে। 2 নম্বর পয়েন্টে কি বলেছে, ডেড লোড দেওয়া থাকবে এবং লাইভ লোড দেওয়া থাকবে, এবং পার্টিকুলার মেম্বারের মধ্যে টেনসাইল ফোর্স জেনারেট হবে, বা সেই পার্টিকুলার মেম্বারকে আমরা টেনশন মেম্বার বলবো, ঠিক আছে। তো ডেড লোড এবং লাইভ লোড এইভাবেও পরীক্ষার হলে দেওয়া থাকে, ঠিক আছে। আবার এটা এভাবেও দেওয়া থাকে, একটু ভাষা পরিবর্তন করে, কারণ আমাদের স্টিলের আইএস 800 কিন্তু ডাইরেক্ট ডেড লোড এবং লাইভ লোড এভাবে দেয়নি টেনশন মেম্বার, ওরা দিয়েছে আদার দেন উইন্ড লোড অ্যান্ড সিসমিক লোড, আদার দেন উইন্ড অ্যান্ড সিসমিক লোড, ঠিক আছে। উইন্ড এবং সিসমিক লোড ব্যতীত যদি কোনো লোড কোনো মেম্বারের উপর অ্যাক্ট হয় এবং সেই পার্টিকুলার মেম্বারে যদি টেনসাইল স্ট্রেস জেনারেট হয়, তবে তার স্লেন্ডারনেস রেশিও কত, ঠিক আছে। তো আমাদের অ্যান্সার হবে 180। তো দেখো আমি 2 নম্বর ক্লজটা তোমাদের এখানে আরেকবার দেখাচ্ছি। এ টেনশন মেম্বার হুইচ ইজ এ রিভার্সেবল অফ ডাইরেক্ট স্ট্রেস আসছে না, ঠিক আছে, অকার ডিউ টু লোড আদার দেন উইন্ড অ্যান্ড সিসমিক ফোর্স, ঠিক আছে। উইন্ড এবং সিসমিক ছাড়া অন্য টাইপের লোড এর মধ্যে অ্যাক্ট হচ্ছে। উইন্ড লোড, এটাকে সরু করে নিই একটু, এর মধ্যে আমাদের উইন্ড লোড এবং সিসমিক লোড, এই দুটো লোড অ্যাক্ট হচ্ছে, ঠিক আছে। এই দুটো লোড ব্যতীত অন্য কোনো লোড অ্যাক্ট হচ্ছে, আদার দেন উইন্ড অ্যান্ড সিসমিক লোড। তার মানে আদার দেন উইন্ড এবং সিসমিক বলতে আমরা লাইভ লোড এবং ডেড লোডকেই আমরা জেনারেলি আমরা ধরে থাকি, যদি কোনো অন্য টাইপ অফ লোড না দেওয়া থাকে পার্টিকুলার ক্লজে। অন্য টাইপ অফ লোড কী হতে পারে, প্রিস্ট্রেস লোডও হতে পারে, ঠিক আছে। তো আমাদের সিরিয়াল নাম্বার 2-এ বলেছে টেনশন মেম্বার ডেড লোড এবং লাইভ লোড, তার স্লেন্ডারনেস রেশিও হবে 180।
এবার আমরা আসছি আমাদের সিরিয়াল নাম্বার 3। সিরিয়াল নাম্বার 3তে বলেছে কম্প্রেশন মেম্বার, কোনো একটা মেম্বারের ওপর লোড অ্যাক্ট হলো এবং তার উপর যেই স্ট্রেস জেনারেট হলো সেটা কম্প্রেসিভ টাইপ অফ স্ট্রেস। তো কি লোড তার মধ্যে অ্যাক্ট হলো, তার মধ্যে উইন্ড লোড অথবা আর্থকোয়েক লোড অ্যাক্ট হলো। তো তার স্লেন্ডারনেস রেশিও কত, তার স্লেন্ডারনেস রেশিও হচ্ছে 250। আমাদের 4th সিরিয়াল নাম্বারে আছে কম্প্রেসিভ ফ্লেঞ্চ বা কম্প্রেশন ফ্লেঞ্চ। কোনো পার্টিকুলার কোশ্চেনে যদি কম্প্রেশন ফ্লেঞ্চ তোমরা দেখে থাকো তাহলে ডাইরেক্ট অ্যান্সার 300 করে দেবে, ঠিক আছে। এবার এলো আমাদের পয়েন্ট নম্বর 5। পয়েন্ট নম্বর 5-এ বলেছে টেনশন লোড। এই টেনশন লোডটা কোথায় আসছে, রুফ ট্রাস অ্যান্ড ব্রেসিং সিস্টেম। কোনো রুফ ট্রাস এবং ব্রেসিং সিস্টেমে যদি টেনসাইল লোড বা টেনসাইল স্ট্রেস বা টেনসাইল মেম্বার যেভাবেই বলা থাকুক না কেন, এই টাইপের লোড আসে তবে তার স্লেন্ডারনেস রেশিও হবে 350। এবার আমাদের আসলো হচ্ছে 6 নম্বর সিরিয়াল নাম্বার। 6 সিরিয়াল নাম্বারে বলেছে টেনশন মেম্বার। কোনো একটা মেম্বারের ওপর লোড পড়লো এবং সেই লোড পড়ার ফলে মেম্বারটির মধ্যে টেনসাইল স্ট্রেস জেনারেট হচ্ছে, একে আমরা বললাম টেনশন মেম্বার। তো মেম্বারটা টেনশন মেম্বার হলো কেন, তার মধ্যে যে লোড পড়লো সেটা আদার দেন প্রি টেনশন, ঠিক আছে, আদার দেন প্রি টেনশন মেম্বার। অনেক রকম হতে পারে কিন্তু প্রি টেনশন মেম্বার নয়। তবে তার স্লেন্ডারনেস রেশিও কত, তার স্লেন্ডারনেস রেশিও হচ্ছে 400। তো আমাদের এই চার্টটা ভালো করে আমরা বুঝতে পারলাম যে অলরেডি বুঝে গেছি যে কী ধরনের লোড অ্যাক্ট হতে পারে কোনো একটা মেম্বারের ওপর এবং পার্টিকুলার ওই লোড অ্যাক্ট হলে তার ওপর কি টাইপ অফ স্ট্রেস জেনারেট হবে তার দিয়ে একটা কোড IS 800 স্টিলের তৈরি করে দিয়েছে। প্রত্যেকটাই এখানে দেখো, প্রত্যেকটাই আমি যেগুলো বললাম, যেমন 6 নম্বর সিরিয়াল নাম্বারটা আরেকবার বলি, এ মেম্বার আন্ডার টেনশন আদার দেন প্রিটেনশন মেম্বার। দেখো আদার দেন প্রিটেনশন মেম্বার, তবে তার স্লেন্ডারনেস রেশিও কত, 400। এই 6টা ক্লজ কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে প্রত্যেকবারই পিএসসি পরীক্ষাতে এসে থাকে। আমাদের আরেকটা স্লেন্ডারনেস রেশিও মনে রাখতে হবে, সেটা হচ্ছে লেসিংয়ের স্লেন্ডারনেস রেশিও কত। লেসিংয়ের স্লেন্ডারনেস রেশিও হয় 145। আমি এখানে নিচে লিখে দিচ্ছি, আমাদের কোনো কোশ্চেনে যদি থাকে লেসিং মেম্বার তবে তার স্লেন্ডারনেস রেশিও কত, এখানে লিখে দিচ্ছি। লেসিং মেম্বার যদি পার্টিকুলার কোশ্চেনে থাকে লেসিং তবে তার স্লেন্ডারনেস রেশিও হচ্ছে 145। এগুলো আমাদের এভাবে মনে রাখতে হবে, ঠিক আছে। এই হয়ে গেল আমাদের 43 নম্বর কোশ্চেন। তো 43 অ্যান্সার আমি আগেই তোমাদের করে দিয়েছি। 43 অ্যান্সার হলো আমাদের এ। 43 অ্যান্সার হলো আমাদের এ, ঠিক আছে। এবার এসছি আমরা 44 নম্বর কোশ্চেন। নেক্সট কোশ্চেন 43 পর 44 নম্বর কোশ্চেন একটু বাড়িয়ে নিই, আমাদের দেখতে তোমাদের সুবিধা হবে। বলেছে 44 নম্বর কোশ্চেনে কি বলেছে, দ্য অ্যাঙ্গেল অফ রুফ ট্রাস। রুফ ট্রাসের অ্যাঙ্গেল বলেছে, ঠিক আছে। দ্য অ্যাঙ্গেল অফ রুফ ট্রাস উইথ এসি শিট শুড নট বি লেস দেন। অ্যাকচুয়ালি কতগুলো জায়গা এখানে মনে রাখতে হবে, এটাও আমাদের ইনফরমেটিভ কোশ্চেন, ঠিক আছে। দেখো এগুলোতে কিন্তু পার্টিকুলার বোঝার কিছু নেই। আমি যে পরপর 3টে কোশ্চেন করলাম 42, 43 এবং এই 44 নম্বর কোশ্চেন বা 44 নম্বর কোশ্চেন, এটা বোঝার কিছু নেই, কিছু ডেটা মনে রাখতে হবে, তাহলেই পার্টিকুলার কোশ্চেনের অ্যান্সার করতে পারবে। দেখো আমি অলরেডি তোমাদের এখানে টোটাল ডিটেলে কয় রকমের ভাবে কোশ্চেনটা আসতে পারে, টোটাল 4টা ভাবে কোশ্চেন আসতে পারে। এই 4টে টাইপই আমি তোমাদের লিখে রেখেছি, আশা করি শুনতে খুব একটা খারাপ লাগবে না, ঠিক আছে। দেখো যদি আমাদের পরীক্ষাতে দেয় যে স্লোপ রুফ কাকে বলে, কোনো একটা রুফ যদি হরাইজেন্টালের সাথে 10 ডিগ্রির বেশি অ্যাঙ্গেল তৈরি করে তাকে আমরা বলবো স্লোপ রুফ, ঠিক আছে। এটা আমাদের প্রথম ইনফরমেশন। এই 4টে ইনফরমেশন কিন্তু জানতেই লাগবে। কোনো একটা রুফ যদি হরাইজেন্টালের চেয়ে 10 ডিগ্রির বেশি অ্যাঙ্গেল করে তাকে বলবো স্লোপ রুফ, বা এমনভাবেও বলা যেতে পারে স্লোপ রুফ তৈরি করার জন্য, ঠিক আছে, যেই অ্যাঙ্গেলটা আমাদের নির্ধারিত করতে হবে সেই অ্যাঙ্গেলটার মান গ্রেটার দেন 10 ডিগ্রি রাখতে হবে। এবার আসছে আমাদের 2 নম্বর ক্লজ। 2 নম্বর ক্লজ বলছে যদি করোগেটেড আয়রন শিট বা সিজিআই শিট এই দিয়ে যদি আমরা আমাদের রুফ যদি তৈরি করি তার অ্যাঙ্গেল আমাদের গ্রেটার দেন 26 ডিগ্রি রাখতে হবে। 3 নম্বরে বলেছে যে অ্যাসবেস্টার সিমেন্ট শিট বা এসি শিটের যদি আমরা রুফ তৈরি করি তার অ্যাঙ্গেল আমাদের গ্রেটার দেন 30 ডিগ্রি রাখতে হবে।
আর যদি টালির চাল যদি আমরা তৈরি করি সেক্ষেত্রে আমাদের অ্যাঙ্গেল 40 ডিগ্রির উপরে আমাদের রাখতে হবে, ঠিক আছে। এটা আমাদের বিল্ডিং কনস্ট্রাকশনের কিছু আইএস কোড রয়েছে, পার্টিকুলার আইএস কোডেরই কিন্তু ভ্যালু এগুলো, গ্রেটার দেন 10, গ্রেটার দেন 26, গ্রেটার দেন 30, গ্রেটার দেন 40, তোমাদের এই ভ্যালুগুলো মনে রাখতে হবে। পার্টিকুলার 44 নম্বর কোশ্চেনে আমাদের কি বলেছে দেখি। আমাদের 44 নম্বর কোশ্চেনে বলেছে দ্য অ্যাঙ্গেল অফ রুফ ট্রাস, তাহলে বুঝে গেছো যে কী ধরনের কোশ্চেন এখানে আসে, ঠিক আছে। দ্য অ্যাঙ্গেল অফ রুফ ট্রাস উইথ এসি শিট, তাহলে এসি শিট কত বললাম, এসি শিট দিয়ে যদি কোনো রুফ ট্রাস তৈরি করতে হয় তার অ্যাঙ্গেল নট লেস দেন বা গ্রেটার দেন, যেভাবেই থাক না কেন পরীক্ষার কোশ্চেনে 30 ডিগ্রি হবে, তাহলে অ্যান্সার হবে আমাদের সি। পার্টিকুলার এই 44 নম্বর কোশ্চেনের অ্যান্সার হয়ে গেল সি। এবার আসছে 44 নাম্বার কোশ্চেন। আমি প্রথমেই তোমাদের বললাম যে যেটা টিমবারের কোশ্চেন আমি পরে একদম টোটাল পিএসসির কোশ্চেন আলোচনা হয়ে যাবে, তারপরে আমি 44 নম্বর কোশ্চেন বা টিমবারের কোশ্চেনগুলো তোমাদের সঙ্গে আলোচনা করব। এটা 44 না, ভুল বললাম, এটা হচ্ছে 44, এটা হচ্ছে 45। অ্যাকচুয়ালি প্রিন্টিংগুলো ভালো করে বোঝা যাচ্ছে না। 45। এবার আসলাম আমরা 46 নম্বর কোশ্চেন। তো 46 নম্বর কোশ্চেনে কী বলেছে, ডিউ টু চেঞ্জ ইন প্রাইস লেভেল চেঞ্জ হয়ে গেছে, এ রিভাইজড এস্টিমেট ইজ প্রিপেয়ার্ড ইফ দ্য স্যাংশন এস্টিমেট এক্সিস্ট, ঠিক আছে। তার মানে হচ্ছে ধরো আমি তো একটা কাজ করতে করতে আমাদের বলেছে আমরা একটা টেন্ডার তৈরি করেছি 2 কোটি টাকার, এবার কাজ করতে করতে দেখা গেল যে 2 কোটি টাকার একটা পার্সেন্টেজের ওপরে চলে গেছে ডিউ টু চেঞ্জ ইন প্রাইস লেভেল, ঠিক আছে। একটা এক্স পার্সেন্টেজের ওপরে চলে গেছে, কাজ করতে করতে তো অনেক রকম সমস্যা হয়, কোনো আইটেমের দাম বেড়ে গেছে, ঠিক আছে, বা আদার দেন কোনো ধরো একটা বাড়ি তৈরি করছি, আমাদের এস্টিমেটে ধরা আছে স্টিলের উইন্ডো ধরা আছে। এবার যখন তৈরি করলাম ইঞ্জিনিয়ার ইনচার্জ বা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার যে ডিপার্টমেন্টের, সে আমাদের বললো যে এখানে স্টিলের উইন্ডো দেওয়া যাবে না, আপনি এখানে কাঠের উইন্ডো দিন, উডেন উইন্ডো দিন। তো উডেন উইন্ডো তো দাম স্বাভাবিক বেশি, তো সেই জন্য আমাদের কস্ট বেড়ে গেল, টোটাল প্রজেক্টের কস্ট বেড়ে গেল, ঠিক আছে। তো কত পার্সেন্ট পর্যন্ত কস্ট বাড়লে আমাদের রিভাইজড এস্টিমেট করতে হয়, এটাই আমাদের এই পার্টিকুলার এই কোশ্চেনে বলেছে। ডিউ টু চেঞ্জ ইন প্রাইস লেভেল কস্ট বাড়ছে, এই রিভাইজড এস্টিমেট ইজ প্রিপেয়ার ইফ দ্য স্যাংশন এস্টিমেট ইজ এক্সিস্ট, ঠিক আছে। দুটো কথা বলবো এর এগেনস্টে, ঠিক আছে। পার্টিকুলার এই কোশ্চেনটার অ্যান্সার কিন্তু করে দেওয়া যায়, দুটো কথা বলবো, তোমাদের শুনতে খারাপ লাগবে না, এবং যতদিন পিএসসি পরীক্ষা হবে পার্টিকুলার এই টাইপ অফ কোশ্চেন কিন্তু একটা আসবেই, কারণ এটা এস্টিমেটেড কোশ্চেন, খুব ভালো জায়গা এটা। আমি এটা দেখো 46 নম্বর কোশ্চেন বা 46 নম্বর কোশ্চেন পড়ানোর আগে দুটো কথা বলবো। টাইপ অফ এস্টিমেট, ভাই দুটো এস্টিমেট কিন্তু একদম কান খুলে মনে রেখে দাও, একটা রিভাইজড এস্টিমেট, একটা সাপ্লিমেন্টারি এস্টিমেট, এই দুটো হচ্ছে টাইপ অফ এস্টিমেটের। আরও রয়েছে ভেরিয়াস টাইপ অফ এস্টিমেটের মধ্যে রিভাইজড এস্টিমেট এবং সাপ্লিমেন্টারি এস্টিমেট দিয়েই আমরা সাধারণত বেশি কাজ করে থাকি, ঠিক আছে, বা আমাদের প্র্যাকটিক্যাল ফিল্ডে আমাদের রিভাইজড এবং সাপ্লিমেন্টারি এস্টিমেটই দরকার হয়। তো রিভাইজড এস্টিমেট কাকে বলে? রিভাইজ এস্টিমেট হচ্ছে, ধরো আমি একটা কাজ পেয়েছি 2 কোটি টাকা, কাজের টোটাল ভ্যালু 2 কোটি টাকা, কাজ পেয়েছি, এবার ডিপার্টমেন্ট থেকে আমি ওয়ার্ক অর্ডার পাইনি, ঠিক আছে। তো কেন ওয়ার্ক অর্ডার পাইনি, বিভিন্ন ডিপার্টমেন্টাল প্রসিডিওরে ওয়ার্ক অর্ডার পাইনি, ধরো মাঝখানে ইলেকশন চলে এলো, ওয়ার্ক অর্ডার পেতে পেতে আমার 1 বছর দেরি হয়ে গেল। ইন দ্যাট মিড টাইম আমি যে পার্টিকুলার কাজের টেন্ডারটা পেয়েছি, সেই টেন্ডারে ধরো 80% আমার স্টিল স্ট্রাকচার, ঠিক আছে, মানে 80%ই আমাদের স্টিল দিয়ে কাজ করতে হবে। কিন্তু আমাদের ওয়ার্ক অর্ডার পাওয়ার আগেই, ওয়ার্ক অর্ডার ধরো তৈরি হলো 2020-তে, 2020 জানুয়ারি মাসে, ঠিক আছে, আমাদের টেন্ডার হলো 2020 জানুয়ারির মাসে, এবং ওয়ার্ক অর্ডার পেতে পেতে আমার 2021 হয়ে গেল, মাঝে ইলেকশন ছিল, আমাদের 2021 হয়ে গেল। এটা হয়, যারা প্র্যাকটিক্যালি কাজ করে দেখে থাকে ওয়ার্ক অর্ডার পেতে অনেক সময় দেরি হয়ে যায়। আর আমাদের যে আমরা স্ট্রাকচারটা তৈরি করব সেটা কোনো স্টিল স্ট্রাকচার, কিন্তু এই 1 বছরের মাঝে দেখা গেল ওয়ার্ল্ডে স্টিলের দাম হুড়হুড় করে বেড়ে গেল, এবং আমাদের সেই 2 কোটি টাকার থেকে সেটা বেড়ে তার 5%-এর বেশি সেটা এক্সিস্ট হয়ে গেল, ঠিক আছে।
আমাদের টোটাল এস্টিমেটেড টেন্ডার ছিল 2 কোটি টাকার, এবং আমরা যখন কাজটা শুরু করলাম তখন দেখলাম স্টিলের দাম এতটা বেড়ে গেছে যে 2 কোটি টাকার 5% এক্সিস্ট করে গেছে টোটাল এস্টিমেট। ঠিক আছে, তখন আমাদের কি করতে হবে, তখন আমাদের ডিপার্টমেন্টকে জানাতে হবে, এবং ডিপার্টমেন্ট তখন একটা রিভাইজড একটা এস্টিমেট করবে। ঠিক আছে, আবার নতুন করে এস্টিমেট করবে যখন প্রাইস 5%-এর বেড়ে গেছে। এই টাইপ অফ এস্টিমেটকে বলা হয় রিভাইজড এস্টিমেট। রিভাইজড এস্টিমেট। ওয়ার্ক নট ইন প্রোগ্রেস, দেখো নট ইন প্রোগ্রেস, ইনের ওপর না, নট ইনের ওপর আমাকে হাইলাইট করতে হবে এখানে। নট ইন প্রোগ্রেস, কাজ আমার শুরু হয়নি, কাজ শুরু হওয়ার আগেই আমার টোটাল 5% বেড়ে গেছে টোটাল প্রজেক্ট ভ্যালু। ঠিক আছে, এই ধরনের এস্টিমেটকে বলা হয় রিভাইজড এস্টিমেট। আরেকটা রয়েছে সাপ্লিমেন্টারি এস্টিমেট। আমার ওয়ার্ক ইন প্রোগ্রেস, কাজ শুরু হয়ে গেছে, এবার কাজ শুরু হতে হতে তোমাদের প্রথম উদাহরণটা যে দিলাম, যে ধরো আমাদের স্টিলের গেট ছিল বা স্টিলের উইন্ডো ছিল, এবার এক্সিকিউটিভ এসে বললো যে না, স্টিলের উইন্ডো দেওয়া যাবে না, আপনি এখানে কাঠের উইন্ডো দিন। ঠিক আছে, কাঠের উইন্ডো দিলাম, কিছু এটা হচ্ছে চেঞ্জ। ঠিক আছে, তো কেন সাপ্লিমেন্টারি এস্টিমেটের দরকার হয় তার কারণগুলো বলছি। কিছু আইটেম চেঞ্জ হলো, অ্যাডিশনাল কিছু ওয়ার্ক। ধরো আমরা যে জায়গায় একটা বিল্ডিং প্রজেক্ট করছি তার পাশে যেই রাস্তাটা রয়েছে সেই রাস্তাটা ভাঙাচোরা হয়ে গেছে। ঠিক আছে, তো আমাদের মাল মেটেরিয়াল নিয়ে আসতেও অসুবিধা হচ্ছে, এবং সেই পার্টিকুলার বিল্ডিংটার এরপরে তো বিল্ডিংটাকে ইউটিলাইজেশন রয়েছে, সেই ইউটিলাইটি করতে গেলে ওই রাস্তাটাকে যদি আমরা ঠিকঠাক করে দিই তবে বিল্ডিংটার ইউটিলিটি বাড়বে। তো আমাদের বলা হলো রাস্তাটাও করে দিতে হবে। এটা হয়ে গেল আমাদের অ্যাডিশনাল ওয়ার্ক। ঠিক আছে, মেটেরিয়াল ডেভিয়েশন, তার মানে এই তো মেটেরিয়াল ডেভিয়েশনটাই আমি বললাম। চেঞ্জ মানে ওই যেটা বললাম, স্টিলের উইন্ডোর জায়গাতে আমাদের কাঠের উইন্ডো দিতে হচ্ছে, উডেন উইন্ডো, বা সেটা তো মেটেরিয়াল ডেভিয়েশনই, অ্যাকচুয়ালি মেটেরিয়ালই তো চেঞ্জ হয়ে যাচ্ছে। এই বিভিন্ন কারণে যদি কোনো এস্টিমেট 5%-এর চেয়ে বেশি হয়ে যায়, এস্টিমেটের ভ্যালু যদি কত পার্সেন্টের বেশি হয়ে যায়, 5%-এর বেশি হয়ে যায়, টোটাল যেটা স্যাংশন মানি তার চেয়ে 5%-এর বেশি হয়ে যাচ্ছে, তখন আমাদের আবার একবার এস্টিমেট করতে হয়। এই টাইপ অফ এস্টিমেটকে আমরা বলি সাপ্লিমেন্টারি এস্টিমেট। এটাই হচ্ছে মেন ডিফারেন্স বিটুইন রিভাইজড এস্টিমেট অ্যান্ড সাপ্লিমেন্টারি এস্টিমেট। রিভাইজড এস্টিমেটে কাজ আমাদের শুরু হবে না, কাজ শুরু হওয়ার আগে টোটাল কস্ট অফ দ্য প্রজেক্ট 5% বেড়ে যাবে, তাহলে আমাদের একবার এস্টিমেট করতে হবে, সেটা হচ্ছে রিভাইজ এস্টিমেট। আর কাজ চলতে চলতে যদি আমাদের কস্ট অফ দ্য প্রজেক্ট 5% বেড়ে যায় তবে আমাদের সাপ্লিমেন্টারি এস্টিমেট করতে হবে। ঠিক আছে, তো 46 নম্বর কোশ্চেনে আমাদের বলছে ডিউ টু চেঞ্জ ইন প্রাইস লেভেল এ রিভাইজড এস্টিমেট ইজ প্রিপেয়ার্ড ইফ দ্য স্যাংশন এস্টিমেটেড এক্সিস্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি 5%, রিভাইজডই বলুক আর সাপ্লিমেন্টারি বলুক, দুটোর ক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে 5%। তো কোশ্চেন নাম্বার 46 অ্যান্সার হবে ডি, অ্যান্সার ডি। ঠিক আছে, দেখো অপশান এতে বলেছে 2%, অপশান বিতে বলেছে 2.5%, অপশান সিতে বলেছে 3%, আর অপশান ডিতে বলেছে 5%। দেখো কোশ্চেন নাম্বার 47, কোশ্চেন নাম্বার 47 আমি পরে পড়াবো। কোশ্চেন নাম্বার 47 হচ্ছে টিম্বারের কোশ্চেন। এবার আমরা আসছি কোশ্চেন নাম্বার 48। কোশ্চেন নাম্বার 48 খুব ভালো কোশ্চেন, 2009-এর পিএসসিতেও কোশ্চেন নাম্বার 48 থেকে প্রশ্ন এসেছিল। বলেছে যা ফাইননেস মডুলাস অফ ফাইন এগ্রিগেট ইজ ইন দ্য রেঞ্জ অফ। দেখো এটা এবার যে 2020-তে যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পরীক্ষা হলো সেই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের পিএসসিতেও কিন্তু ফাইননেস মডিউলাসের একটা কোশ্চেন এসেছে। আমি একটু ডিটেলে বলবো, শুনতে খারাপ লাগবে না, একটু ধৈর্য ধরে শোনো, অনেক রকম কোশ্চেন হয় সেই জন্যই আমি ডিটেলে বলছি। ফাইননেস মডিউলাস কী জিনিস সেটাই যদি ভালো করে আলোচনা না করা যায় তাহলে রেঞ্জ নিয়ে কখনোই তোমরা মনে রাখতে পারবে না। ঠিক আছে, ফলে আমি ডিটেলে এটা বলছি। দেখো আগে একটা উদাহরণ দিই। আমরা ডিপ্লোমা বা ডিগ্রি যাই পড়ে থাকি না কেন, ল্যাবরেটরিতে কিন্তু সিভ অ্যানালাইসিস প্রত্যেকেই করেছি। ঠিক আছে, তো একটা চার্ট দেখাচ্ছি, আগে বলি কিসের চার্ট এটা হচ্ছে একটা সিভ অ্যানালাইসিসের চার্ট। ঠিক আছে, সিভ অ্যানালাইসিসের চার্ট।
তো সেই চার্টে কি করছি, ধরো আমরা 1000 গ্রাম পাথর নিতে পারি, তো নিলাম 1000 গ্রাম নিলাম, টোটাল ওয়েট কত নিলাম 1000 গ্রাম, ঠিক আছে। এখানেও টোটাল 1000 গ্রাম লেখাই রয়েছে। এবার এই 1000 গ্রামকে বিভিন্ন সিবের সাইজ, সাধারণত 10টা সিবের একটা অ্যারেঞ্জমেন্ট হয়, এখানে 10টা সিব দেখায়নি, এখানে দেখিয়েছে 1 2 3 4 5 6 7টা। জেনারেলি স্ট্যান্ডার্ডাইজড আমরা 10টা সিব নিয়ে কাজ করি। তো 10টা সিব রেখে তার উপর 1000 গ্রাম আমরা ধরো এগ্রিগেট নিয়ে সেটাকে সিব অ্যানালাইসিস করলাম। এবার ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা সিবের মধ্যে কতটা পরিমাণ আমাদের এগ্রিগেট রিটেন করলো, দেখো সেটাকে এভাবে লিখেছি, ওয়েট রিটেন ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা সিবে আমাদের কতটা এগ্রিগেট রিটেন করলো। সে 4 নম্বর যে সিব তাতে আমাদের রিটেন করলো 90 গ্রাম, ঠিক আছে। 8 নম্বর সিব 100 গ্রাম, 16 নম্বর সিব 120 গ্রাম। এভাবে আমরা ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা সিবে কতটা পরিমাণ এগ্রিগেট রিটেন করলো সেটা আমরা ওজন করে বের করে নিলাম। এবার আমরা তারপরে করছি কিউমুলেটিভ কতটা আমাদের এগ্রিগেট রিটেন করলো। দেখো প্রথমটায় এটাই 4 নম্বর যেটা সিপ, এতে তোমার 90 গ্রাম রিটেন করলো, তো তার কিউমুলেটিভও হচ্ছে 90। তো 8 নম্বর যে সিপ, এরপরে আমাদের 8 নম্বর সিপে আমাদের রিটেন করলো 100 গ্রাম, তার কিউমুলেটিভ কত হবে, 4 নম্বর সিপে রিটেন করেছে 90 গ্রাম আর 8 নম্বর সিপে হচ্ছে 100 গ্রাম, এই দুটো মিলে এর কিউমুলেটিভ হবে 190 গ্রাম। তাহলে এখানে 190 কী করে হলো, 4 নম্বর সিবে আমাদের রিটেন করেছে 90 গ্রাম আর 8 নম্বর সিবে আমাদের রিটেন করেছে 100 গ্রাম, এই দুটো মিলে আমাদের 8 নম্বর সিবের কিউমুলেটিভ রিটেন হচ্ছে 190 গ্রাম। এই সেমভাবে আমরা আমাদের 16 নম্বর সিবে আমাদের রিটেন করলো 120 গ্রাম, তো এর কিউমুলেটিভ কী করে বের করতে পারি, 8 নম্বর সিবের কিউমুলেটিভ হচ্ছে 190কে আমরা 120 দিয়ে যোগ করে দিচ্ছি, ঠিক আছে। তো এটা তোমরা যোগ করে দেখো, 120 প্লাস 190 করলে আমাদের আসবে 310। এভাবে আমরা কিউমুলেটিভ রিটেন বের করলাম। এবার কিউমুলেটিভ রিটেন আমরা বের করার পর কিউমুলেটিভ পার্সেন্টেজ রিটেন আমাদের বের করতে হবে, ঠিক আছে। কিউমুলেটিভ পার্সেন্টেজ রিটেন কী করে বের করব, টোটাল আমাদের কিউমুলেটিভ রিটেন কত, সে আমি একটাই দেখাচ্ছি 8 নম্বর না 4 নম্বর, প্রথমটাই দেখাই 4 নম্বর সিবে, 4 নম্বর সিবে আমাদের রিটেন করলো হচ্ছে কিউমুলেটিভ 90 গ্রাম, ঠিক আছে। আর টোটাল আমাদের কত এগ্রিগেট রয়েছে, 1000 গ্রাম এগ্রিগেট রয়েছে। তো পার্সেন্টেজ রিটেন কতটা হলো, আমাদের দরকার হচ্ছে পার্সেন্টেজ রিটেন, কত পার্সেন্টেজ রিটেন করলো, কত রিটেন করলো, টোটাল আমাদের কিউমুলেটিভ রিটেন করলো 90 গ্রাম, ঠিক আছে। টোটাল কতটা এগ্রিগেট রয়েছে, টোটাল আমাদের রয়েছে 1000 গ্রাম এগ্রিগেট। এর যদি পার্সেন্টেজ বের করি মানে কি 100 দিয়ে গুণ করতে হবে, এই ওপরের দুটো শূন্য নিচের দুটো শূন্য কেটে গেল, এই নিচের শূন্য ওপরের শূন্য কেটে আমাদের থাকছে অ্যান্সার 9। তাহলে এই 9 হচ্ছে আমাদের কিউমুলেটিভ পার্সেন্টেজ রিটেন, এই কিউমুলেটিভ পার্সেন্টেজ রিটেন। এভাবেই আমরা প্রত্যেকটা সিবের কিউমুলেটিভ পার্সেন্টেজ রিটেনগুলো আমরা বের করে নেব। এরপরে সিবের 19, তারপর 31, তারপর 47, তারপর 61, তারপর 75। এভাবে আমরা প্রত্যেকটা আমাদের সিবের কিউমুলেটিভ পার্সেন্টেজ রিটেন বের করে নিলাম এবং কিউমুলেটিভ পার্সেন্টেজ রিটেনগুলো যোগ করলাম, ঠিক আছে। তাহলে আমরা কি করতে চলেছি সেটা তোমাদের কাছে ক্লিয়ার, ঠিক আছে। জাস্ট একটা প্র্যাকটিক্যাল আমি উদাহরণ দিলাম যে প্রত্যেকটা সিবে যেই পরিমাণ এগ্রিগেট রিটেন করলো তার কিউমুলেটিভ বের করলাম, কিউমুলেটিভ বের করার পর তার পার্সেন্টেজ কিউমুলেটিভ বের করলাম, ঠিক আছে। এবার টোটাল যে পার্সেন্টেজ কিউমুলেটিভ বের করলাম তাকে আমরা 100 দিয়ে ভাগ করলাম। এখানে দেখো টোটাল আমাদের পার্সেন্টেজ কিউমুলেটিভ এসেছে 242, এই 242কে আমরা 100 দিয়ে ভাগ করলাম, আমাদের যেই ভ্যালুটা এলো 242কে 100 দিয়ে ভাগ করলে আমাদের আসবে 2.42। এই 2.42 যে ভ্যালু পেলাম একেই বলা হয় ফাইননেস মডুলাস। এখানে ফাইননেস মডুলাসকে শর্টে FM বলা হয়েছে, এটাই হচ্ছে আমাদের ফাইননেস মডুলাস, ঠিক আছে। আশা করি প্রত্যেকের ক্লিয়ার হয়েছে ফাইননেস মডুলাস কাকে বলে। এবার আমি আর ডেফিনেশন আমি নোট ডাউন করে রেখেছি, তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে নোট ডাউন করে নাও। আমি বারবার বলছি, আমি যেই স্টাইলে পড়াচ্ছি এই স্টাইলে পড়ো, দেখবে 4-5টা পিএসসির ইয়ার যখন কমপ্লিট হয়ে যাবে নিজেরাই বুঝতে পারবে মোটামুটি 70% কোশ্চেন নিজেরা অ্যান্সার করতে পারছো,
যে কোনো পরীক্ষার। দেখো ফাইননেস মডুলাস, যাকে এফএম দিয়েও ডিনোট করা হয়, এফএম, ঠিক আছে। তো কাকে বলে? ফাইননেস মডুলাস হচ্ছে পার্সেন্টেজ অফ ওয়েট, ঠিক আছে, অফ দ্য মেটেরিয়াল রিটেন। তার মানে আমরা তাই দেখলাম যে আমরা সিভ অ্যানালাইসিস করছি, যতটা কিউমুলেটিভ পার্সেন্টেজ আমাদের রিটেন করছে, পার্সেন্টেজ অফ ওয়েট অফ দ্য মেটেরিয়াল রিটেন অন দ্য টোটাল 10 নাম্বার অফ আইএসসিভ। তাহলে আমাদের কটা আইএসসিভ নিতে হবে? 10টা আইএসসিভ নিতে হবে। আমি বললাম তোমাদের প্রথমেই যে আমরা স্ট্যান্ডার্ড 10টা আইএসসিভ নিয়েই আমাদের টেস্টটা করে থাকি, কিন্তু অবস্থার পরিপ্রেক্ষিতে তোমরা তো জানো যে সাইডে অনেক সময় মানে সিচুয়েশন যেরকম আসে সেরকম আমাদের কাজ করতে হয়। এবার হচ্ছে আরেকটা টাইপের কোশ্চেন এখান দিয়ে হয়, এই যে 10টা আইএসসিভ নিলাম, এই আইএসসিভগুলোর সাইজ কী হবে? এই আইএসসিভগুলোর সাইজ কিন্তু বিটুইন 10 mm টু 150 মাইক্রোমিটার, ঠিক আছে। তার মানে আইএসসিভগুলো 10 মিলিমিটার থেকে 150 মাইক্রোমিটারের মধ্যে এই আইএসসিভ রাখতেই হবে। এর চেয়ে ছোট বা বড় আইএসসিভ দিয়ে যদি আমরা টেস্ট করি তাহলে কিন্তু আমরা ফাইননেস মডিউলাসের অ্যাকুরেট ভ্যালু পাবো না। তাহলে আমরা তাই করলাম, দেখো এই পার্সেন্টেজ অফ ওয়েট অফ দ্য মেটেরিয়াল রিটেন অন টোটাল 10 নাম্বার অফ আইএসসিভ, একে আমরা 100 দিয়ে ভাগ করে দিয়ে আমরা ফাইননেস মডুলাস পেয়ে যাচ্ছি। তো ফাইননেস মডুলাসের কতগুলো চার্ট রয়েছে, দুটো চার্ট মনে আরামসে রাখতে পারবে, ঠিক আছে। এইভাবে মনে রাখো, আমি যে স্টাইলে মনে রেখেছি। আমাদের ব্রেন সাধারণত না পয়েন্ট দিয়ে মনে রাখতে পারে না, ঠিক আছে। তো টোটাল ভ্যালুটাই মনে রাখো, 22 থেকে 26, 26 থেকে 29, 29 থেকে 32, ঠিক আছে। স্যান্ডের ক্ষেত্রে ফাইন মিডিয়াম কোর্স, তার মানে যদি বলা হয় স্যান্ডের ফাইননেস মডুলাস কত, স্যান্ড হচ্ছে আমাদের 3 রকমের হয়, একটা ফাইন স্যান্ড, একটা মিডিয়াম স্যান্ড, একটা কোর্স স্যান্ড। ফাইন মিডিয়াম কোর্স যাকে আমরা বললাম, এদের এফএম রেশিও কি? 22 থেকে 26, 26 থেকে 29, 29 থেকে 32, একদম ধারাপাতের মতো মনে রাখো। 22 থেকে 26, 26 থেকে 29, 29 থেকে 32, ফার্স্ট মনে রাখো, 20 থেকে 25 বার লেখো, নোট ডাউন করো, ঠিক মাথায় থেকে যাবে। তো ফাইননেসের কত? 22 থেকে 26, অ্যাকচুয়ালি 22 থেকে 26 নয়, মাঝখানে একটা পয়েন্ট বসিয়ে নেবে, 2.22, 2.6, ঠিক আছে। মিডিয়ামের কত? 2.62, 2.9, কোর্সের কত? 2.92, 3.2, ঠিক আছে। তা স্যান্ডের 3টে টাইপ অফ স্যান্ড তোমাদের বললাম, ফাইন স্যান্ড, মিডিয়াম স্যান্ড, কোর্স স্যান্ড। এই কোশ্চেন এভাবেও দেয়, এই 3টেই দেয়। ফাইন স্যান্ডের ফাইননেস মডুলাস কত, মিডিয়াম স্যান্ডের ফাইননেস মডুলাস কত, কোর্স স্যান্ডের ফাইননেস মডুলাস কত, এই 3ভাবে দিতে পারে। আবার 4 নাম্বার এভাবেও কোশ্চেনটা দিতে পারে, স্যান্ডের ফাইননেস মডুলাস কোন রেঞ্জের মধ্যে অবস্থিত, সেখানে তাহলে এটা আমরা গুপ্তার একটা কোশ্চেন, বা এটা এসএসসি তো এসেছে আগে, যে স্যান্ডের ফাইননেস মডিউলাসের রেঞ্জ কত। অ্যান্সার রয়েছে 2 থেকে 3.2, ঠিক আছে, 2 থেকে 3.2, একই ব্যাপার। এখানে 2.2 আছে, তার নিয়ার অ্যাবাউট এখানে 2 রয়েছে, ঠিক আছে, 2 থেকে 3.2। তো এভাবেও কিন্তু আমরা 4টে কোশ্চেনের অ্যান্সার ইজিলি দিতে পারবো, যে স্যান্ডের ফাইননেস মডুলাস দিয়ে এই 4 রকমের কোশ্চেন হয়। এবার আসলাম আমরা এগ্রিগেটের ফাইননেস মডুলাস। এগ্রিগেটের ফাইননেস মডুলাস কি? এগ্রিগেটও আমাদের 3 রকমের, একটা ফাইন এগ্রিগেট, একটা কোর্স মিডিয়াম এগ্রিগেট, একটা কোর্স এগ্রিগেট। এদের ফাইননেস মডুলাস কি? 20 থেকে 35, 47 থেকে 70, 60 থেকে 85। আমি এভাবে মনে রেখেছি, তোমরা অ্যাকচুয়াল ভ্যালু দিয়েও মনে রাখতে পারো, ঠিক আছে। আমার মনে রাখার সুবিধার্থে 20 থেকে 35 মানে 2 to 3.5, 47 থেকে 70 মানে 4.7 to 7.0, আরেকটা 60 থেকে 85 মানে 6.0 to 8.5। এই ভ্যালুগুলো ভাই মনে রাখতেই হবে। ফাইননেস মডুলাস কাকে বলে? এখানে 3টে ভ্যালু দিলাম, স্যান্ডের ক্ষেত্রে, এগ্রিগেটের ক্ষেত্রে 3টে, আর এই 4 নম্বর বলে এক্সট্রা যেটা দিয়েছি স্যান্ডের, এটা লিখে দিয়েছি কারণ এটা কিন্তু পই করে বলছি, বারবার পরীক্ষা হলে এই কোশ্চেনটা এসেছে, ঠিক আছে। তো আমাদের এবার কোশ্চেনে চলে যাই। আমাদের 48 নম্বর কোশ্চেনটা কি বলেছে? 48 নম্বর কোশ্চেন বলেছে দ্য ফাইননেস মডুলাস অফ ফাইন এগ্রিগেট। আচ্ছা বুঝতেই পেরেছো, 3 রকম এগ্রিগেট, ফাইন এগ্রিগেট, মিডিয়াম এগ্রিগেট আর কোর্স এগ্রিগেটের মধ্যে ফাইন এগ্রিগেটের চেয়েছে। তো ফাইন এগ্রিগেটের কত আমরা তো দেখলাম, ঠিক আছে, 2 to 3.5, অপশান এ এখানে দেখা রয়েছে 2 to 3.5। আমরা আরেকবার অপশানগুলো তোমরা দেখে নাও, অপশানগুলো আরেকবার দেখে নাও। এ দেখো 2 to 3.5, 2 to 3.5। বারবার ভিডিওগুলো দেখো, ঠিক আছে, বারবার ভিডিওগুলো ডিটেলে দেখো, আমার ভাষণটা বারবার শোনো, ঠিক আছে।
এবং নিজে খাতায় লিখে লিখে প্র্যাকটিস করো, একটা নোট ডাউন করো, দুটো খাতা, একটা খাতার মধ্যে টোটাল পিএসসির প্রিভিয়াস ইয়ার, এসএসসির প্রিভিয়াস ইয়ার, কেএমসি কেএমডি টোটাল নিজের ভাষায় নোট করে রাখো, একটা খাতার মধ্যে গুপ্তাটা সলিউশন করো। এই দুটো প্রিপেয়ার করতে থাকো, দেখবে 90 থেকে 95% কোশ্চেন হয়ে গেছে, কোনো নতুন কোশ্চেনই ইনফ্যাক্ট পাবে না। ঠিক আছে, হ্যাঁ অনেকে বলতে পারে স্যার এবার তো গুপ্তা থেকে কোশ্চেন আসছে না। দেখো অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের পরীক্ষাতে গুপ্তার কোশ্চেন আসেনি। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের প্যারালাল পরীক্ষা হচ্ছে গেট বা ইঞ্জিনিয়ারিং সার্ভিস, যে কোনো জায়গা থেকে দিতে পারে, কিন্তু জুনিয়র ইঞ্জিনিয়ারের পরীক্ষার জন্য গুপ্তার পাশাপাশি যদি প্রিভিয়াস ইয়ার করা যায় 100% তোমরা চাকরি পাবে। তো আমাদের এই অপশন হলো 48, এর অ্যান্সার হলো এ, এর অ্যান্সার হলো এ। দেখো ইয়ার সলভ যখন আমরা করাই তখন ডিটেল সাবজেক্ট তো বলা যায় না, যতটা ম্যাক্সিমাম পর্যন্ত বলা যায় আমি কিন্তু বলে তোমাদের সলভ করে দিই, যাতে সলভ করতে কোনো রকম প্রবলেম হবে না তোমাদের। আশা করি এইভাবে বললে। আমরা একটা রেগুলার অনলাইন ক্লাস করি, ঠিক আছে, রেগুলার অনলাইন ক্লাসে শুধু সাবজেক্ট ওয়াইজ পড়ানো হয়, টোটাল সাবজেক্ট ডিটেলে পড়ানোর পর কোশ্চেন প্র্যাকটিস করানো হয়। তোমরা যদি কারোর অসুবিধে হয় কোনো জায়গা বুঝতে, তোমরা আমাদের রেগুলার অনলাইন ব্যাচেও তোমরা জয়েন করতে পারো। এবার আসছি আমাদের 49 নম্বর কোশ্চেন। 49 নম্বর কোশ্চেন কি বলেছে? 49 নম্বর কোশ্চেন বলেছে ম্যাক্সিমাম কোয়ান্টিটি অফ ওয়াটার নিডেড পার 50 কেজি অফ সিমেন্ট ফর M15 গ্রেড অফ কংক্রিট। কিছুই না, একটা M15 গ্রেডের কংক্রিট আমি স্ট্রাকচার তৈরি করব, ঠিক আছে, তো স্ট্রাকচার তৈরি করব বা ধরো একটা ঢালাই করব, M15 বলেছে। তো সে ঢালাইয়ের জন্য 50 কেজি সিমেন্টের এগেনস্টে আমার কত লিটার জল দিতে লাগবে, তিনটে ভ্যালু বলবো এবং আইএস কোডের পেজ দেখিয়ে দেব। ঠিক আছে, একদম মনে রাখতেই হবে, কোডাল ভ্যালু মনে রাখা ছাড়া কোনো উপায় নেই। যদি আমাদের কনস্ট্রাকশন হয় M20 দিয়ে, আমরা জেনারেলি করি M20, M15 আর M10 আজকাল ইউজ হয় না, M10 ইউজ হয় না, তাও অনেক সময় ইউজ হয় যে সমস্ত স্ট্রাকচারে ডিউরেবিলিটি কম, ঠিক আছে, বা স্ট্রেংথ নেবে না, ঠিক আছে, সেই সব স্ট্রাকচারে আমরা M10ও আজকালও ইউজ করে থাকি, বা প্লাস্টারিং ওয়ার্কের রিলেটেড যদি কোনো স্ট্রাকচারে গ্যাপ থাকে, ফাটাফুটি থাকে, সেক্ষেত্রে আমরা M10 ইউজ করে থাকি। তো আমাদের কী এলো, আমাদের M20, M15 আর M10 এই তিন রকম যদি স্ট্রাকচার বলে, মানে এই তিন ধরনের যদি আমাদের কংক্রিটিং করতে হয়, তাহলে এর তিনটে ভ্যালু আমাদের মনে রাখতে হবে। M20 দিয়ে কাজ করলে আমাদের জল লাগবে 30 লিটার, M15 দিয়ে কাজ করলে 32 লিটার, আর M10 দিয়ে কাজ করলে 34 লিটার। এটা একদম ক্লিয়ার মনে রেখে যাও, 30, 32, 34। M20-র ক্ষেত্রে 30, M15-এর ক্ষেত্রে 32, M10-এর ক্ষেত্রে 34, একদম মনে রেখে দাও। এবার আমি তোমাদের আইএস কোডটা দেখাচ্ছি, আইএস কোডে কোথায় এটা লেখা রয়েছে। আইএস কোডের পেজটা একটু বড় করে নিই, এটা আইএস কোডের পেজ নাম্বার 23, পেজ নাম্বার 23, টেবিল নাম্বার 9, ঠিক আছে, পেজ নাম্বার 23। দেখো কী বলেছে টেবিল 9, যে যদি আমি M10 গ্রেড কংক্রিটিং ইউজ করি তার জন্য কতটা পরিমাণ জল লাগবে, ঠিক আছে, যদি সিমেন্টের ইউজ হয় 50 কেজি। দেখো কী বলেছে, কোয়ান্টিটি অফ ওয়াটার পার 50 কেজি অফ সিমেন্ট, তার মানে M10 কংক্রিটিং ইউজ করলাম, এবং M10 কংক্রিটিং ইউজ করার জন্য এক ব্যাগ ধরো আমি সিমেন্ট ইউজ করছি, সেই এক ব্যাগ সিমেন্টের এগেনস্টে জলের পরিমাণ কত, ঠিক আছে। এখানে দেখো কত লেখা আছে, এখানে 34 লিটার, 34 লিটার। সেম M15 ইউজ করলে 32 লিটার, আর M20 যদি আমি ইউজ করি তাহলে হচ্ছে 30 লিটার। এই ভ্যালুটা ভাই একদম মানে মনে রাখতেই হবে, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, বহুবার জুনিয়র ইঞ্জিনিয়ার পিএসসিতে এসেছে এবং আসবে। তো আমার বলেছে M15, তাহলে M15-এর কত, M15-এর ক্ষেত্রে 32 লিটার। আমার M15-এর কত আমি দেখলাম অ্যান্সার 32 লিটার, ঠিক আছে। এটা আইএস কন্ডিশন মানে কোডাল প্রভিশন এটা, ঠিক আছে, এটা তোমার বোঝার আর কিছু নেই, দেখিয়ে দিলাম, মনে রাখো, ক্লিয়ারলি মনে রাখো, বারবার পড়ো, ঠিক আছে। তাহলে অ্যান্সার কত হবে, 32 লিটার। আমার অ্যান্সার হয়ে গেল 49 নম্বর বা 49 নম্বর কোশ্চেনের অ্যান্সার 32 লিটার, অ্যান্সার সি। এবার হচ্ছে লাস্ট কোশ্চেন, আমার আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন, এয়ার এন্ট্রেনমেন্ট
ইন দ্য কংক্রিট ইনক্রিজ। আচ্ছা, এটা মনে রাখতে হবে বা এটা সম্বন্ধে একটু থিওরি বলি। এয়ার এন্ট্রেনমেন্ট যদি কোনো কংক্রিটিংয়ের মধ্যে দেখা যায়, ঠিক আছে, তবে তার মধ্যে ওয়ার্কিবিলিটি ইনক্রিজ হয়। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি ওয়ার্কিবিলিটির ডেফিনেশন থেকে এই পার্টিকুলার কোশ্চেনটা তৈরি করা হয়েছে। ওয়ার্কিবিলিটি কাকে বলে? ওয়ার্কিবিলিটি মিনস দ্য কেস অফ প্লেসমেন্ট। ঠিক আছে, তার মানে আমরা যে কংক্রিটটা তৈরি করলাম কত সহজে সেই কংক্রিটটাকে প্লেস করতে পারবো, ঠিক আছে, সেটাকেই বলা হয় ওয়ার্কিবিলিটি। এবার তোমরা দেখো, ধরো একটা কংক্রিটের একটা মিশ্রণ বানালাম, সেই মিশ্রণটাকে আমরা প্লেস করতে যাচ্ছি, ধরো আমাদের ছাদ ঢালাই হচ্ছে। এবার প্লেস করতে কে বাধা দেয়? ঠিক আছে, যদি দেখবে, নিজেরাই প্র্যাকটিক্যালি দেখে দেখবে, যদি সেই কংক্রিটিংয়ের মধ্যে জল কম থাকে তাহলে কিন্তু খুব সহজে সেই পেস্টটাকে আমরা প্লেস করতে পারবো না। ঠিক আছে, দ্বিতীয়ত সেই জন্য বলা হয় যে জল বাড়ালে ওয়ার্কিবিলিটি অফ কংক্রিট ইনক্রিজ করে যায়। অ্যাকচুয়ালি ওয়ার্কিবিলিটি অফ কংক্রিট ইনক্রিজ করা মানে সেই পেস্টের মধ্যে কি থাকে? পাথর থাকে, বালি থাকে এবং এগ্রিগেট থাকে, ওদের মধ্যে ফ্রিকশনটা কমে যাওয়া। ঠিক আছে, জল দিয়ে দিচ্ছি, তার মানে এই একটা পাথর আরেকটা পাথরের মধ্যে কিছুটা জল, ওয়ার্কিবিলিটি অফ কংক্রিটের মধ্যে এই একটা জল হয়ে গেল, তার মানে কি পাথরের কণাগুলোর মধ্যে ফ্রিকশনটা কমে গেল, ফলে তার ওয়ার্কিবিলিটি বেড়ে গেল। ঠিক আছে, তো যদি এয়ার এন্ট্রেন্টও একই ফেনোমেনন, যদি দুটো এগ্রিগেটের মধ্যে এয়ার যদি চলে আসে বা এয়ার এন্ট্রেনমেন্ট একে বলা হয়, যদি এয়ার চলে আসে তবে দুটো এগ্রিগেটের ফ্রিকশনটা কমে যাবে। এটা মেবি এগ্রিগেট হতে পারে, তোমার ফাইন স্যান্ড হতে পারে, কোর্স স্যান্ড হতে পারে, সিমেন্টের সাথে এগ্রিগেটের যেরকম কম্বিনেশন, ওই সিমেন্ট, স্যান্ড আর এগ্রিগেট এদের পারস্পরিক ফ্রিকশনটা কমে যাবে, ফলে আমাদের প্লেসমেন্ট করতে খুব ইজি হবে। ঠিক আছে, এই জন্যই বলা হয় ওয়ার্কিবিলিটি ইনক্রিজের একটা কন্ডিশন হচ্ছে এয়ার এন্ট্রেনমেন্ট। এখান থেকে কোশ্চেনটা একটু ঘুরিয়ে সেট করা হয়েছে। এয়ার এন্ট্রেনমেন্ট ইন দ্য কংক্রিট ইনক্রিজেস, অপশন হবে আমাদের এ। তো এই 50 নম্বর কোশ্চেনের অপশন হলো অ্যান্সার এ। অ্যান্সার এ। তোমরা যারা আমাদের এই ভিডিও লেকচারগুলো রেকর্ডেড পিএসসির ভিডিও লেকচার দেখছো, বুঝতে যদি কোনো কোশ্চেনে অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করো, আমি যত তাড়াতাড়ি সম্ভব, আমি পূর্বেও তোমাদের কোশ্চেনের উত্তর দিয়ে এসেছি এবং এর পরেও আমি দেব, যত তাড়াতাড়ি সম্ভব আমি তোমাদের উত্তর দেব, যাতে তোমাদের ভালোভাবে তোমরা প্রিপারেশনটা নিতে পারো। ঠিক আছে, আমাদের এই ফ্রি ক্লাস করানোর মূল উদ্দেশ্যই এটাই, রেকর্ডেড যে ক্লাসগুলো দিচ্ছি, ঠিক আছে, যাতে প্রিপারেশনটা তোমাদের ভালো হয়। ঠিক আছে, চলো নেক্সট সানডে দেখা হবে। নেক্সট সানডে আমরা 51 নম্বর কোশ্চেন থেকে 60 নম্বর কোশ্চেন অবধি আলোচনা করব।